তো মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জো বাইডেনের প্রশাসন ইতিমধ্যেই যে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আওয়ামী সরকারকে বাংলাদেশের ক্ষমতায় রাখবে না। Salam. I visited Bangladesh these last. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যেখানে বসে আজকের ভিডিও দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং সবাইকে অভিনন্দন জানাই, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের রাজনীতি আবারও কিছুটা আলোচনার মুখে, কারণ আপনারা জানেন ডোনাল্ডো আবারও বাংলা সফর করতেছে। বাইডেনের বিশেষ সহকারী এবং মার্কিন প্রেসিডেন্টের প্রভাবশালী কূটনীতিক, যাকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলা হয়, ডোনাল্ড লু, তিনি গতকাল আবারও বাংলাদেশে আসছেন। তো এটি নিয়ে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের সংশয়, এক ধরনের ব্যাপক চাপা একটা ক্ষোভ কাজ করছে, একই সাথে তারা কিছুটা উৎফুল্ল। তো এটি নিয়ে মূলত আমরা রাজনীতির মাঠে যারা আমরা আন্দোলন সংগ্রাম করছি, আমাদের নিয়েও বেশ কিছু কমেন্টস বা আলোচনার জন্ম দিয়েছে। প্রথমত হচ্ছে, আওয়ামী লীগ এই ডোনাল্ড লুকে নিয়ে খুশি এই কারণে যে ডোনাল্ড লু এবার বাংলাদেশে এসে কোনো বিরোধী রাজনৈতিক দলের সাথে মিটিং করবেন না বলে তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন, অর্থাৎ মার্কিন এম্বাসির পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে তিনি এবার আওয়ামী সরকারের কতিপয় প্রতিষ্ঠান এবং ব্যক্তি ছাড়া কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে মিটিং করবেন না। আর দ্বিতীয় বিষয়, এই যে ডোনাল্ড লু বাংলাদেশে গতকালকে আসছেন, এটি নিয়ে মূলত আওয়ামী সরকার তথা শেখ হাসিনার সরকার অবগত নন। পূর্ব থেকে তারা যে অবগত, তাদের একটা প্রস্তুতির ব্যাপার, মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম একজন প্রভাবশালী কূটনীতিক আসবেন যাকে দক্ষিণ এশিয়া তথা এই এশিয়া মহাদেশে বাজপাখি বলে চিনে থাকে, বাজপাখি বলে অভিহিত করেছেন। তো এটা আওয়ামী সরকার অনেকটাই অবগত নন। তিনি হঠাৎ করেই এক প্রকারের বলা যায় আপনার শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসছেন। তো এটি নিয়ে তাদের মধ্যে একটা বড় ধরনের ক্ষোভ, সংশয়, একটা ভয়, আতঙ্ক রয়েছে। আতঙ্কটা কিসের? অলরেডি এই প্রভাবশালী কূটনীতিক ডোনাল্ড লু গতকালকে আপনার ডিনার পার্টিতে অংশগ্রহণ করেছিলেন সালমান এফ রহমানের বাসায়। সেখানে সালমান এফ রহমানকে তিনি পরিষ্কারভাবে জিজ্ঞেস করেছেন যে নির্বাচনের আগে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছিল যে নির্বাচনের পরে বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি আওয়ামী সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে, কন্ট্রোলে চলে আসবে, এবং অর্থনীতির যে একটি অভারসাম্যপূর্ণ অবস্থা সেটি অনেকটাই ভারসাম্যপূর্ণ অবস্থায় চলে আসবে, অর্থাৎ আওয়ামী লীগের কন্ট্রোলে থাকবে। তো নির্বাচনের পরে মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে রাজনৈতিক পরিস্থিতি বলেন, অর্থনৈতিক পরিস্থিতি বলেন, কোনোটাই আওয়ামী সরকারের কন্ট্রোলে নেই, অর্থাৎ ব্যাপক ইমব্যালেন্স একটা অবস্থা তৈরি হয়েছে। তো এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবে বলেছে যে আপনারা যা বলেছিলেন ঠিক তার উল্টোটা আমরা আজকে দেখতে পাচ্ছি। তো এই জায়গায় আমাদের যেটি আশঙ্কা বা আমরা যেটি মনে করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ তাদের পলিসিগত যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত থেকে তারা এক চুল পরিমাণ এদিক ওদিক হয় নাই, নড়চড় করে নাই।
এখন আপনারা বলতে পারেন ভাই কী সেই সিদ্ধান্ত? হ্যাঁ, এই সিদ্ধান্তটি আমরা এখনই খোলাসা করে বলতে চাচ্ছি না বা বলবও না, কারণ হয়তো আপনারা এটা বিভিন্ন মাধ্যমে জেনেছেন বা জেনে থাকবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যা সিদ্ধান্ত নেয় সেটা 1 বছর 2 বছর কিংবা 3 বছর পরে হলেও সেটা বাস্তবায়ন করে। তো মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জো বাইডেনের প্রশাসন ইতিমধ্যেই যে সিদ্ধান্তটি নিয়েছে যে তারা আওয়ামী সরকারকে বাংলাদেশের ক্ষমতায় রাখবে না, হয়তো এটা তারা 7ই জানুয়ারি শতভাগ বাস্তবায়ন করতে পারে নাই বা করে নাই, তা বলে যে কালকে করবে না বা 1 বছর পরে করবে না এটা কিন্তু ভাববার কোনো কারণ নেই। একটা কথাই রয়েছে যে পৃথিবীর আন্তর্জাতিক রাজনীতিতে ওই বাঘে ছুঁইলে যেমন 16 ঘা, তো সেই জায়গায় এখন বাঘে ছুঁইলে 1 ঘা আর আমেরিকা ছুঁইলে 16 ঘা, এটাই কিন্তু প্রতিষ্ঠিত। তো সেই জায়গায় আমরা বলেছি যে আমেরিকার পলিসিগত যে সিদ্ধান্ত, নীতিগত যে সিদ্ধান্ত, সেটি থেকে তারা এক চুল পরিমাণ নড়ে নাই। সেই নীতিগত সিদ্ধান্তের জায়গা থেকেই মূলত ডোনাল্ড লু বাংলাদেশে হঠাৎ করেই গতকালকে আসছেন এবং তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে যে বার্তা নিয়ে এসেছেন সেই বার্তা আওয়ামী সরকারকে দিয়েছেন। এখন এখানে অনেকেই প্রশ্ন করে যে তারা বিএনপি, জামাত ইসলাম তথা বিরোধী দলগুলোর সাথে কেন মিটিং করলো না, এটি নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে বিরোধী দলগুলোর সাথে আলোচনার কোনো দরকার আছে বলে আমাদের মনে হয় না, কারণ তাদের মূল টার্গেটই এখন আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ যে জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় আসছে এটি নিয়ে মূলত আমেরিকার মাথা ব্যথা বলতে পারেন, কিংবা আমেরিকার যে মূল আলোচনার টপিক সেটি। তো এখানে বিএনপি, জামাত তথা অন্য দলের সাথে বসে তারা কেন টাইম নষ্ট করবে কিংবা কেন তারা আলোচনা করবে, কারণ প্রয়োজন তো নেই। কারণ তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে তারা আওয়ামী লীগকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে হটাবে কিংবা ক্ষমতা থেকে নামাবে। হয়তো এটা আজকে পারে নাই বা করে নাই, কালকে করবে, পরশুদিন করবে, কিংবা 1 বছর পরে করবে, 2 বছর পরে করবে, কিন্তু করবে। আমেরিকা তার সিদ্ধান্ত থেকে কখনোই পিছপা হটে না কিংবা পিছনে যায় না, যেটি ইতিমধ্যেই আমরা শ্রীলঙ্কায় দেখেছি, আমরা পাকিস্তানে দেখেছি, তথা এই দক্ষিণ এশিয়ায় আজকে যদি বলেন একমাত্র বাংলাদেশ ছাড়া ইন্ডিয়ার কন্ট্রোল আর কোনো দেশে নাই। সর্বশেষ মালদ্বীপ থেকে দেখেছেন গত পরশুদিন সকল ইন্ডিয়ান সেনাকে তারা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে, এক প্রকারের নাকে খত দিয়ে তারা মালদ্বীপ ছেড়েছে। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি বাংলাদেশে এই মুহূর্তে ইন্ডিয়ান যে আধিপত্যবাদ বা আগ্রাসন এটা আর বেশি দিন চলবে না ইনশাআল্লাহ, আমাদের দৃঢ় বিশ্বাস। ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের যে পণ্য বয়কটের আন্দোলন, এই আন্দোলন কিন্তু আমরা ছড়িয়ে দিয়েছি, এবং আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানেই যান প্রত্যেকটা জায়গায় মানুষের মুখে মুখে কিন্তু এই আধিপত্যবাদ বিরোধী, আগ্রাসন বিরোধী, পণ্য বয়কটের আন্দোলন ছড়িয়ে পড়েছে। তো এটাকে ইনশাআল্লাহ আমরা বাস্তবে রূপদান দেওয়ার জন্য অলরেডি আমরা কাজ করে যাচ্ছি, লড়াই সংগ্রাম করে যাচ্ছি। আশা করি খুব শীঘ্রই এই আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশে নতুন সূর্য উঠবে, নতুন আশার আলো এদেশের জনগণ দেখতে পাবে। তো সেই জায়গা থেকে আমরা ডোনাল্ড লুর এই সফরকে স্বাগত জানাই। একই সাথে আমরা বলতে চাই যে ডোনাল্ড লুর এই সফরকে কেন্দ্র করে আমাদের আশাবাদী, হতাশাবাদী হওয়ার কোনো কারণ নেই। আমরা এটা নিয়ে উচ্ছ্বাসিতও নই, আবার আশাহতও নই। তারা তাদের কাজ করছে, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা আমাদের কাজ করে যাব। আরেকটি বিষয় অনেকেই আপনারা প্রশ্ন করেন, বিশেষ করে সাংবাদিকবৃন্দ কিংবা আওয়ামী ঘরানার বুদ্ধিজীবীরা বলে বিএনপি কিংবা এই বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন ব্যর্থ হয়েছে। এই জায়গায় আমার একটা ঘোরতর আপত্তি আছে। আন্দোলন ব্যর্থ কখন হয়? যখন আপনি বলতে পারেন যে একটা লড়াই সংগ্রাম কিংবা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছাই, তখন বলতে পারেন। যেমন একটা যুদ্ধ যখন শেষ হয় তখন বলেন ভাই কোন দেশ জিতলো, একটা খেলা যখন শেষ হয় তখন আপনি বলেন ভাই কোন দল জিতলো। তার মানে খেলাটা শেষ হতে হবে, তারপরে আপনি বলবেন কে জিতলো কে হারলো। কিন্তু আমাদের যে চলমান লড়াই, এই লড়াই কি আমরা শেষ করেছি? একবারও বলেছি যে আমাদের আন্দোলন শেষ? তাহলে আপনারা যারা বলেন যে এদের আন্দোলন শেষ, এরা হেরেছে, ব্যর্থ, পরাজিত, এগুলো স্রেফ আওয়ামী প্রোপাগান্ডা। এগুলোর মাধ্যমে আমাদের এই লড়াই, এই আন্দোলনকে তারা আসলে ভিন্ন দিকে প্রবাহিত করতে চাই। তো এখানে আমরা স্পষ্ট করে বলি আমাদের এই আন্দোলনের অনেকগুলো ফেজ, অনেকগুলো স্টেজ আছে। সেই ফেজের একটা ছিল 7ই জানুয়ারি পর্যন্ত। 7ই জানুয়ারিতে আমাদের টার্গেট ছিল মেজরিটি পার্সন জনগণ যাতে নির্বাচনের ভোট কেন্দ্রে না যায়, আওয়ামী লীগের লাল কার্ড দেখায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছর ডোনাল্ড লুর সফর ছিল বেশ আলোচনায়। সরকার পতনের একদফা আন্দোলন করা বিএনপি বেশ চাঙ্গা হয়ে উঠেছিল। ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের নানা পদক্ষেপ ও দৌড়দৌড়ি ছিল চোখে পড়ার মতো। শেষমেশ বাংলাদেশে নির্বাচন হয়ে গেল এবং আওয়ামী লীগ সরকার আরেকবার ক্ষমতায় এলো। ভোট হয়ে যাওয়ার 4 মাস পর যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী আবারও ঢাকায় এসে ঘুরে গেলেন। তবে লুর সফরকে এবার খুব একটা গুরুত্ব দিচ্ছে না বিএনপি। দলটির নেতারা বলছেন কে আসলো আর কে গেল তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই তাদের। তবে গণতন্ত্র, মানবাধিকারের জায়গা থেকে সরেনি আমেরিকা। নির্বাচনের পরে তারা এসছে, আবার তারা চলে গেছে,
এই ব্যাপারে তো আমাদের কি বক্তব্য? আমরা মনে করি আমাদের যে সংগ্রাম, আমাদের গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, এটা তো চলছেই, এটা চলবেই যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন অভীষ্ট লক্ষ্যে না পৌঁছাবে। তাদের জায়গা থেকে তো তারা পিছু হটেনি, তারা তো এবারে এসেও একই কথাই বলেছে, গণতন্ত্র বা ভোটের অধিকার বা ভোট অবাধ নিরপেক্ষ নির্বাচন তারা চায়, মানবাধিকার, এই কথা জায়গা থেকে তো তারা সরে আসেনি। আমরা কে কাউকে আসলে আসলে নিয়ে আমরা কেউ ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতি আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরো গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন ও নির্বাচন চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। আন্দোলনের লক্ষ্যে আবারও নিজেদের গুছিয়ে তোলার চেষ্টা করছে বিএনপি। একই সঙ্গে গণতন্ত্র এবং মানবাধিকার পুনরুদ্ধারের দাবিতে সোচ্চার বিরোধী দলগুলোকে সক্রিয় করতে কাজ করছেন নীতি নির্ধারকেরা। যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনার পর নতুন করে রাজনৈতিক কর্মকৌশলের চিন্তা করছে বিএনপি। তবে সবার আগে নিজ দলের সাংগঠনিক ভিত্তি মজবুতের দিকে নজর দিচ্ছেন হাইকমান্ড। আমরা আবার নতুন করে আমাদের যাত্রা শুরু করছি। সেই পরিপ্রেক্ষিতে আজকে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টির সাথে আমাদের আলোচনা হয়েছে। দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা পুনর্বর্তনের জন্য আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। সেই লক্ষ্যে আমরা আমাদের আবার কিভাবে কর্মসূচি নেওয়া যায়, কি পরিস্থিতিতে কি অবস্থার মধ্যে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে আমরা কোথায় কিভাবে প্রোগ্রামগুলো নিতে পারি, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। দলকে সংগঠিত করে আবারও আমরা আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা পৌঁছার জন্য যা যা দরকার সাংগঠনিকভাবে আমাদের সে কাজগুলো করে আমরা চেষ্টা করছি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভাটাপড়া আন্দোলন চাঙ্গা করতে ক্লান্ত নেতাকর্মীদের আবার মাঠে ফেরানোই এখন বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবাইকে শুধু একটা বিষয় স্মরণ করতে বলি, সেটা হচ্ছে 15 বছর ধরে আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা রাজনীতিতে অধিষ্ঠিত আছে। এই 15 বছর আগে আর 15 বছর পরে বাংলাদেশের আজকে কি পার্থক্য আপনারা দেখতে পান? ওই বাংলাদেশের সাথে এই বাংলাদেশের কোনো মিল নেই। যিনি 3.5 ঘন্টা ঘুমান, আজকে 3 ঘন্টা বৈঠক করলাম, যাওয়ার সময় বললেন যে আমার এখনো 10টা প্রোগ্রাম হাতে আছে, যেটা আমাদের পক্ষে হয়তো প্রোগ্রাম শেষ করে গণভবনে নিজের বাসভবনে সেখানে হয়তো উঠছেন, তখন সন্ধ্যাও দুপুরের খাবার সন্ধ্যার পর খাচ্ছে। এভাবে তিনি দেশে মানুষের ভাগ্য উন্নয়ন করছেন। আজকে নেত্রীর জন্য সবাই দোয়া করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আপনারা যে প্রশ্ন করেছেন,
এই প্রশ্নটা আমাকে না করে মির্জা ফখরুলকে করুন। তিনি কিভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থা এখনো আগের জায়গা। ডোনাল্ড লু যিনি সহকারী পররাষ্ট্র, তার বক্তব্য কি ফখরুল সাহেব শুনেননি? ফখরুলের প্রশ্নের জবাব মিস্টার ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার। বাঁধ নির্মাণের পরিকল্পনা বহু আগে থেকে শুরু হয়েছিল। সেই চিন্তা ছিল, পরিকল্পনা ছিল, এবং ভারত সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য পাকিস্তানের আমলে এই কাজটি শুরু করেছিল। তখন পাকিস্তান সরকার বাধা দিয়েছিল এবং তারা প্রতিবাদ করেছিল। পরবর্তীকালে এটা নির্মিত হওয়ার পরে এর পানি বন্টন নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে, সেই সমস্যাকে সমাধানের জন্য দুর্ভাগ্যজনকভাবে আগের সরকার তারা সেই উদ্যোগ নিতে পারেননি। এটা খুব স্বাভাবিক ছিল, এই জন্যে আগের সরকার নিজেদেরকে মনে করতেন যে তারা ভারতের কাছে অনেকখানি ঋণী এবং তারা তাদের কাছে সেই অনুগ্রহ আশা করত। পরিবর্তন হওয়ার পরে মৌলানা আব্দুল হামিদ খান সাবরানী যখন এই বিষয় নিয়ে তিনি আন্দোলন শুরু করলেন, মার্চ করলেন, তখন তৎকালীন সরকার, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার, তার যে জনগণের প্রতি ভালোবাসা, যে ভালোবাসার কারণে তিনি তার যে নিজস্ব যে দায়বদ্ধতা, যেখান থেকে তিনি 1971 সালেও স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন, সেই কারণেই তিনি আবার এই ফারাক্কা গঙ্গার পানি বন্টনের ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহণ করেছিল তার সরকার। এবং সেই সরকার উদ্যোগ গ্রহণ করার পরেই তখন সেটা আপনি জানেন, একদিকে মৌলানা ভাসানীর এই ফারাক্কা মার্চ তাকে সাহায্য করেছিল এটাকে আন্তর্জাতিক পর্যায়ে উপনীত করার জন্য, এবং সেটা তৎকালীন যে ইসলামিক পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন হয়েছিল ইসলামিক রাষ্ট্রগুলোর, সেখানেও এটা উত্থাপিত হয়েছিল এবং সেখানে ভারতকে বলা হয়েছিল এই পানির ন্যায্য হিস্সা বাংলাদেশকে দেওয়ার জন্য। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তখন সেটাকে জাতিসংঘেও উত্থাপন করেছিলেন ন্যায্য পানির হিস্সার জন্য। বন্ধুগণ, এই বিষয়টা আমাদের নতুন নয়। আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী, যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জন্য আমরা অবশ্যই আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করেছি সবসময়। তারপরেই আমরা যেটা লক্ষ্য করেছি, তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। এবং শুধু ফারাক্কা বাঁধ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের 154টি অভিন্ন নদী, সেই নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময়ই গরিবেশি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করছেও না। তিস্তা নদীর পানি আপনারা সবাই জানেন, দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই চুক্তি করছি, এই হয়ে যাবে, এখন ভালো অবস্থা আছে, এই করে কিন্তু এই সরকার কাটিয়েছে। এই যে আপনার ব্যর্থতা, এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে যে সরকার যারা আসে, যে সরকার এখন আছে, সেই সরকার পুরোপুরিভাবে একটা নতজানু সরকার। তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া, সেই স্ট্যান্ডটা তারা নিতে। তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। আজকে দেশ এগিয়ে যাচ্ছে, অথচ বিএনপির নেতারা কোনো কিছুই দেখতে পায় না, ফখরুল সাহেবরা কিছুই দেখতে পায় না। কালকে মার্কিন যুক্তরাষ্ট্রের
সহকারী পররাষ্ট্রমন্ত্রী এই অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর ওনাদের মাথা আরো খারাপ হয়ে গেছে। ওনারা আশা করেছিল যে কি না কি বলে, অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য, কিন্তু তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়, এবং আমরাও সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। এই জন্য বিএনপি নেতাদের মাথা খারাপ। এখন নানা ধরনের কথা বলছে। আসলে বিএনপি এখন খেই হারিয়ে ফেলেছে। মূল ঘটনা হচ্ছে বিএনপি এখন খেই হারিয়ে ফেলেছে। এখন আগে দেখতাম দুই একজন নেতা খেই হারিয়ে ফেলে, গয়েশ্বর বাবু খেই হারায়, আর যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী আবুল তাবুল বলে। এখন থেকে আরো সিনিয়ররাও আবুল তাবুল বলা শুরু করেছে, খেই হারিয়ে ফেলেছে। তো কেউ যখন আশার আলো দেখে না তখন তারা খেই হারিয়ে ফেলে। তো বিএনপির অবস্থা হচ্ছে সেটি। তো বিএনপিকে আমি অনুরোধ জানাবো যে আপনারা যে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন সেই ষড়যন্ত্র করে কোনো লাভ হয় নাই, বরং আপনারা দেশবিরোধী ষড়যন্ত্র করে নির্বাচন থেকে বাইরে থাকার যে পথ অনুসরণ করছেন এতে বিএনপির জন্যই আকাশটা ছোট হয়ে আসছে। সেই পথে যদি থাকেন একসময় বিএনপি হাওয়ায় মিলিয়ে যাবে। আমরা চাই না বিএনপি আরো দুর্বল হোক। আমরা চাই বিএনপি শক্তিশালী হোক, শক্তিশালী বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালন করুক। কারণ গণতন্ত্রকে সংহত করতে হলে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন রয়েছে। তারা সেই দায়িত্বটি পালন করুক, সেটি আমরা চাই। ফখরুলের প্রশ্নের জবাব মিস্টার ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার। সাংবাদিকরা একটা প্রশ্ন করেছে, আপনারা যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটা আমাকে না করে মির্জা ফখরুলকে করুন। তিনি কিভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থা এখনো আগের জায়গা? ডোনাল্ড লু যিনি সহকারী পররাষ্ট্র, তার বক্তব্য কি ফখরুল সাহেব শুনাননি? ফখরুলের প্রশ্নের জবাব মিস্টার ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার। এটা আর বলার অপেক্ষা, মন্তব্য করারও প্রয়োজন। ওখান থেকে এই প্রশ্নের উত্তর বের করুন, আমি নতুন করে উত্তর দিতে চাই। এখানে তিনি যে কথা বলেছেন এরপরে ফখরুল সাহেবের যে বক্তব্য, এ বক্তব্যের কোনো মূল্য নেই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। Salam. I visited Bangladesh these last 2 days in order to try to rebuild সালাম। trust. আমাদের লোকজনের মধ্যে বিশ্বাস পুনর্নির্মাণের জন্য
আমি গত 2 দিন ধরে বাংলাদেশ সফর করছি। There were a lot of tensions between the United States. আপনারা জানেন, গত বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং সহিংসতা মুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করেছিলাম। এ পরিস্থিতিতে আমাদের সম্পর্ক শীতল হয়। আমরা সামনের দিকে তাকাতে চাই, পেছনের দিকে নয়। This is common in our relationship. আমাদের সম্পর্ককে মজবুত করার জন্য উপায় বের করতে চাই। এজন্য আমি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। We want to find ways to strengthen our relationship. আমাদের দুই দেশের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে, যেমন আমাদের রয়েছে র্যাবের উপর নিষেধাজ্ঞা, আমাদের রয়েছে শ্রম আইনের সংস্কার, আমাদের আছে মানবাধিকার এবং ব্যবসায়িক পরিবেশ সংস্কার। এ সম্পর্ক জোরদার করার জন্য আমাদের ইতিবাচক দিক নিয়ে সহযোগিতা বাড়াতে হবে। Business climate reforms. আমরা নতুন করে মার্কিন বিনিয়োগের কথা আলোচনা করেছি। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা অধিক সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়টি নিয়েও আমরা আলোচনা করেছি। Talking about new investment. আমরা কথা বলেছি কিভাবে আমরা যৌথভাবে ক্লিন এনার্জি নিয়ে কাজ করতে পারি। To study in the United States. সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে কিভাবে আমাদের যুদ্ধ করা যায়। আমরা যেটা করতে পারি, সরকারের স্বচ্ছতা নিশ্চিত করা, সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা। আমরা কর সীমা বাড়ানোর কথা বলেছি, যাতে বাংলাদেশ সেখান থেকে উপকৃত হতে পারে। আমি মন্ত্রীকে বলেছি, যুক্তরাষ্ট্র এসব বিষয়ে বৃহত্তর পরিসরে বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত আছে, যাতে বাংলাদেশের সবাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উপভোগ করতে পারে। Broaden its tax base so that all আপনাদের সবাইকে আজ এখানে দেখতে পেয়ে আমি খুবই আনন্দিত এবং খুশি। এ কারণে বাংলাদেশ থেকে অভূতপূর্ব অভিজ্ঞতা সাথে করে নিয়ে যাচ্ছি। তবে হাস আপনাদের জাতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে দারুণ সময় কাটাবে। with your national women's team. Thank you all. এছাড়া তাদের ইন্টারেস্ট আছে যে বাংলাদেশি ছাত্ররা যাতে আরো ব্যাপকভাবে ইউএসএতে যায়, পড়াশোনা করতে পারে এবং ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করতে চায়। বিশেষ করে আমাদের রিজার্ভ স্ট্রেংথেন করার জন্য এবং অর্থাৎ আমার ফিনান্সিয়াল সেক্টরকে আমাদের স্ট্রেংথেন করার জন্য তিনি তাদের ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন ডিএফসি, তাদের একটি প্রতিষ্ঠান আছে ডিএফসি ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন, সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়, সেটিও তিনি জানিয়েছেন। এবং একই সাথে আমাদের ট্যাক্সেশন সিস্টেমকে আধুনিক করার জন্য, যাতে আমাদের দেশে মাত্র 25 লক্ষের মতো 25 কি 27 লক্ষ মানুষ ট্যাক্স দেয়, অথচ কয়েক কোটি মানুষ ট্যাক্সের জন্য এলিজিবল কিন্তু ট্যাক্স দেয় না। তো সে নিয়ে আলোচনা হয়েছে, তারা আমাদেরকে অ্যাসিস্ট করতে চায় যাতে আমাদের ট্যাক্সেশন সিস্টেমকে আধুনিকায়ন করা যায় এবং একই সাথে ট্যাক্স ফাঁকি যে দেওয়া হয় সেটা যাতে করতে না পারে, সেজন্য তারা আমাদেরকে হেল্প করতে চায় ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে। এবং আমি তাকে অনুরোধ জানিয়েছি, যেহেতু আমরা 2026 সালে এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে মিড ইনকাম কান্ট্রিতে আমরা গ্রাজুয়েট করতে যাচ্ছি। আমরা অলরেডি সমস্ত প্যারামিটার ফুলফিল করেছি আরো 2 বছর আগে, কিন্তু অফিসিয়াল গ্রাজুয়েশন হবে 2026 সালে। সেটার পর এখন যে এক্সিস্টিং ফ্যাসিলিটিস আমরা ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড কমার্সের ক্ষেত্রে এনজয় করি, সেগুলো অনেক কিছু আমাদের থাকবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে তাদের সহযোগিতা চেয়েছি এবং আমরা যে ইউরোপিয়ান পার্টনারদের সাথে, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন, মেম্বার স্টেট অফ ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কাছে যে সেটি চেয়েছি, সেটি তাকে জানিয়েছি যে 29 সাল পর্যন্ত অনেক সুবিধা আমরা, অর্থাৎ গ্রাজুয়েশনের পর 3 বছর পর্যন্ত আমরা এনজয় করবো, সেটিকে 2032 সাল পর্যন্ত আমাদের সাপোর্ট দেওয়ার জন্য তাকে অনুরোধ জানিয়েছি। তিনি বলেছেন বাংলাদেশের সাথে সম্পর্ককে বিস্তৃত করার জন্য তারা বাংলাদেশের পাশে থাকবে। একই সাথে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন বিষয়টা আসলে জাস্টিস ডিপার্টমেন্টের হাতে, হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট, এবং সেখানে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বা হোয়াইট হাউসের কোনো অধিকার নাই বা তারা কোনো কিছু করতে পারে। তবে তারা, অর্থাৎ জাস্টিস ডিপার্টমেন্টের সাথে যাতে আমাদের মিশন, আমাদের এমবেসি বা এমবেসির মাধ্যমে সরকার যাতে সেখানে
অর্থাৎ পজিটিভ রায় আসে বা পজিটিভ আউটকাম হয় ফ্রম দ্য জাস্টিস ডিপার্টমেন্ট, যাতে রাশেদ চৌধুরীকে আমরা এখানে ফিরিয়ে আনতে পারি, কনভিক্টেড অ্যান্ড সেলফ প্রক্লেইমড মার্ডারার অফ ফাউন্ডিং ফাদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে যাতে ফিরিয়ে আনতে পারি সেজন্য তারা অ্যাসিস্ট করবে, এটি তিনি বলেছেন। এছাড়া তাদের ইন্টারেস্ট আছে যে বাংলাদেশি ছাত্ররা যাতে আরো ব্যাপকভাবে ইউএসএতে যায়, পড়াশোনা করতে পারে এবং ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করতে চায়। বাংলাদেশি ছাত্ররা যাতে তারা ব্যাপকভাবে যেতে পারে সেজন্য আমি একটি প্রস্তাব দিয়েছি যে আমাদের ইউনিভার্সিটিগুলোর সাথে যেন এক্সচেঞ্জ প্রোগ্রাম এস্টাবলিশ করা হয়। আমরা অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের দেশের চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়েছে, প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগংয়ের সাথে অস্ট্রেলিয়ার একটা লিডিং ইউনিভার্সিটি এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু হয়েছে। অলরেডি ফার্স্ট ও সেকেন্ড ব্যাচ অলরেডি চলে গেছে, অর্থাৎ 1 বছর এখানে পরে 2 বছর অস্ট্রেলিয়া। এরকম যাতে ইউএস ইউনিভার্সিটিগুলোর সাথে আমাদের দেশের বিভিন্ন ইউনিভার্সিটির এরকম প্রোগ্রাম এস্টাবলিশ করা যায় সে নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে কিছু বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীর সাথে মিলে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া, দেশকে অস্থিতিশীল করে জঙ্গির হেলাফত স্টেট প্রতিষ্ঠা, পার্শ্ববর্তী দেশগুলোকে নিষিদ্ধ সংগঠনের সাথে যোগাযোগ বজায় রাখা এবং নিজ দেশ এবং পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে ধর্মযুদ্ধে জড়িয়ে শহীদ বা গাজী হওয়ার নেকি অর্জন করে রসদ সামগ্রী কর্মী সংগ্রহ তৎপর ছিল গ্রেপ্তারকৃতরা। ষড়যন্ত্রের জাল ভেদ করে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই বিএনপির জন্ম হয়েছে। পরিষ্কার কথা, বাংলাদেশের রাজনীতিতে ৭৫-এর ৭ই নভেম্বর একটি ঐতিহাসিক দিন। সেই দিনটি ঘটেছিল বলেই এই দেশের গণতন্ত্র আবার ফিরে এসেছিল, এই দেশের মানুষের মৌলিক অধিকার ফিরে এসেছিল এবং বহুদলীয় গণতন্ত্র আবার ফিরে এসেছিল।